হ্যালো ভালোবাসার মানুষজন, মহাজাল পরিবারে আপনাকে স্বাগতম। ম্যাজিক্যাল দুনিয়া সিজন 2 পর্ব 10। না, সেটা হবে না। আপনি অনেকটা আমার মেয়ের মতো, তাই আমি আপনার সাথে লড়তে চাই না। প্রিন্সেস, আপনি চিন্তা করবেন না, আমি তাকে হারিয়ে আপনাকে এখান থেকে নিয়ে যাব। কিন্তু জ্যাক, সে তো অনেক শক্তিশালী, তুমি পারবে না একা। আপনি চিন্তা করবেন না তো। আমি এবং ড্রাকুলা মাঠটার মাঝখানে এসে দাঁড়ালাম। দুজনেই দাঁড়িয়ে আছি। ড্রাকুলাকে তেমন সিরিয়াস দেখাচ্ছে না, তবে আমি নিজে অনেকটা সিরিয়াস, কারণ আমি জানি ড্রাকুলা অনেক শক্তিশালী, তাকে হারাতে পারবো না আমি। তারপরও তার সাথে লড়লে আমি অনেকটা শক্তিশালী হব, সেটা আশা করা যায়। লড়াই করতে ভালো লাগলেও প্রতিটা যন্ত্রণা সহ্যের বাইরে। এক একটা হাড়ের ব্যথা অনেক মারাত্মক হয়, যদিও সেগুলো হিল হয়ে যায়, তারপরও সে ব্যথা সহ্য করা অনেক বেদনাদায়ক। আমি দাঁড়িয়ে না থেকে হাতে প্রথম ভীরুদা এবং ভেলিকে নিলাম। আমি ভেলির ক্ষমতা নতুনভাবে ব্যবহার করতে শিখেছি। কারো দিকে দৌড়ে যাওয়ার থেকে ভেলির তলোয়ার থেকে পানি আমাকে সাহায্য করবে সামনের দিকে যেতে। সাগরের পানির স্রোতে কাঠের তৈরি শার্ক বোট দিয়ে অনেকটা দূরে যাওয়া যায়, যদিও আমার কাছে কাঠের তৈরি কোনো কিছুই নেই। কিন্তু আমি বাম হাত দিয়ে ভেলির হাতল ধরেছি এবং দুই পা ভেলির ব্লেডের উপরে রেখেছি, আর বিশাল পানির স্রোত ভেলির তলোয়ারের থেকে বের হচ্ছে, যেটা আমাকে সামনের দিকে নিয়ে যাচ্ছে। আমি পানির স্রোতের প্রচন্ড স্পিডে ড্রাকুলার দিকে এগিয়ে গেলাম। প্রথমেই অনেকটা পানি ড্রাকুলার কাছে চলে গেছে। পানিতে ভ্যাম্পায়ারদের চলাচলের স্পিড কিছুটাই কমে যায়, তাই এটা আমার পক্ষে কিছুটা ভালো হবে। আমি বাম হাত দিয়ে ভেলির হাতল পায়ের নিচে ধরে রেখেছিলাম এবং ডান হাতে ভীরুদাকে নিয়ে ড্রাকুলার দিকে এগিয়ে যাচ্ছি। ড্রাকুলার সামনে গিয়ে আমি দুটো তলোয়ার ভালো করে হাতে ধরে আমি ড্রাকুলার সাথে লড়তে লাগলাম কাছাকাছি। প্রথম ভেবেছিলাম দূর থেকে আক্রমণ করব, কিন্তু একবার সামনে থেকে আক্রমণ করে দেখিনি কি হয়। আমার প্রতিটা তলোয়ারের আঘাত ড্রাকুলা নড়াচড়া করেই এড়িয়ে যাচ্ছে, আর স্পিড এতটাই যে ওর হাত কিংবা কোনো তলোয়ারের ব্যবহার করতে হচ্ছে না, শুধু নড়াচড়া করেই আমার আল্ট্রা স্পিডের তলোয়ারের আঘাতগুলো এড়িয়ে যাচ্ছে সে। আমি অনেকটা রেগে গেলাম এবং তলোয়ারের সাথে পিঠ থেকে 5টা গড হ্যান্ডের হাত বের করলাম। বের করার পর সেগুলোর আকার আমি তলোয়ার বানালাম এবং সোজা মোট 7টা তলোয়ার একসাথে আক্রমণ করতে লাগলাম। কিন্তু একটা তলোয়ারের আঘাতও ড্রাকুলার শরীরে স্পর্শ করলো না। আমি আরও রেগে ড্রাকুলার মুখের সামনে আমার ডান হাতে থাকা ইগ্রাসিলের তলোয়ার দিয়ে সোজা অনেকটা জায়গা নিয়ে আগুন ছুড়ে দিলাম। কিন্তু এবারও ড্রাকুলা দুটো পিছনের দিকে ফ্লিপ করলো এবং আগুন থেকে অনেকটা দূরে চলে গেল। আমি আদৌ বুঝতে পারিনি যে আমি একটা আঘাতও ড্রাকুলাকে করতে পারবো না। থরের কথায় শুধু বুঝেছিলাম তারা তিনজনই যারা আগের দুনিয়া থেকে এসেছে, তাদের পাওয়ার লেভেল এই দুনিয়ার থেকে অনেক বেশি। তবে ড্রাকুলা এতটাই শক্তিশালী হবে আমি ভাবতেই পারিনি। আপাতত তার কোনো ক্ষমতা আমি দেখিনি, বরং সে শুধু নড়াচড়া করে আমার সবগুলো আঘাত এড়িয়ে যাচ্ছে। আমি এবার আমার ডান হাত পা, ডান হাতুর তালু থেকে অনেকটা দূরে আগুন বের করতে শুরু করলাম। নিজের আল্ট্রা স্পিড ব্যবহার করতে লাগলাম, আর আবারও দু হাতের দুটো তলোয়ার এবং পিঠের 5টা হাত দিয়ে তলোয়ার বানিয়ে আমি ড্রাকুলার দিকে এগিয়ে গেলাম এবং আক্রমণ করতে লাগলাম। এবারও ড্রাকুলা কিছুই হচ্ছে না। এরকম আঘাতে তো কিছুই হবে না, মনে হচ্ছে না প্রিন্সেসকে এখান থেকে নিয়ে যেতে পারবো আমি। তাহলে ঠিক আছে, আমি আমার পুরো ক্ষমতা ব্যবহার করি, তাতেও কোনো লাভ হবে না। তুমি কখন কোথায় দিয়ে আমাকে আক্রমণ করবে সেটা আমি তোমার মনের কথা শুনেই বুঝতে যাচ্ছি। এমন কোনো কিছু নেই যেটা দিয়ে তুমি আমার শরীরে একটা ক্ষত করতে পারবে। আমি ভুলেই গেছি ড্রাকুলার কাছে টেলিপ্যাথিক ক্ষমতা আছে, যেটা দিয়ে মনের কথা শোনা যায়। এটা অনেক ভয়ঙ্কর ক্ষমতা। শত্রুর পরবর্তী পদক্ষেপ খুব সহজেই জানা যায় এটা দিয়ে, এবং সেটার বিরুদ্ধে কাজ করা যায়। যদিও আগের দুনিয়ায় এটা শুধু কয়েকজনের কাছেই ছিল, তবে এই দুনিয়ায় মনে হয় না কারো কাছে আছে। শুধু ড্রাকুলাই একজন যে এই ক্ষমতা নিয়ে ঘুরছে। আমি বুঝতে পারছি না কি করব এখন, কারণ যেটা আমি চিন্তা করছি সেটাই ড্রাকুলা জানতে পারছে। আমি একটা বুদ্ধি পেলাম। আমি চিন্তা করব বাম দিক দিয়ে মারার, কিন্তু মারবো ডান দিক দিয়ে, এতে করে ড্রাকুলা বুঝবেই না। সেটাই করতে গেলাম, কিন্তু এবারও কোনো কিছু হলো না। পুরো 7টা তলোয়ারের একটার আঘাতও তার শরীরে স্পর্শ করছে না, বরং সে খুব সহজে এগুলো এড়িয়ে যাচ্ছে। আমি কি করব এখন বুঝতে পারছি না। ডান দিকে মারার কথা চিন্তা করে বাম দিকে মারা, এটাও তোমার মাথায় চিন্তা হচ্ছে? আর এই চিন্তার ফলে আমি তোমার পরবর্তী আক্রমণ সম্পর্কে জানতে পারছি, তাই যেভাবেই আঘাত করো কিছুই হবে না আমার। আমি এখন বুঝতে পারছি না এখন উপায় কি আছে। বেশি ম্যাজিক পাওয়ারের ব্যবহার করা, আমি আমার সবটা ম্যাজিক পাওয়ার এখনো ব্যবহার করিনি, এবার সেটার সময় হয়েছে।
আমি আমার দুহাত থেকে দুটো তলোয়ার পিছনের ব্যাগে ঢুকিয়ে দিলাম। ব্যাগটাও অনেক শক্তিশালী মনস্টারের চামড়া দিয়ে তৈরি করা হয়েছে, সাথে ম্যাজিক্যাল সুতোর ব্যবহার করা হয়েছে, এজন্য সব পরিস্থিতিতে আমার সাথেই থাকে। ভিতরে একটা বই আছে যেটার রং কালো। আমি আদৌ জানি না এটার মধ্যে কি আছে, কারণ ডেভিল সত্তার কাছ থেকে শুনেছি তার পুরো সত্তাটা ডেভিল কিং এর কাছেই রয়েছে। তবে এই বইয়ের মধ্যে আমি সামান্য ম্যাজিক্যাল পাওয়ার ফিল করছি, এজন্য এটাকে ব্যাগের মধ্যেই রেখে দিয়েছি। সময় মতো হয়তো এটা খুলে দেখতে পারবো কি এটার মধ্যে আছে। যাই হোক, ড্রাকুলাকে কোনো আঘাতে আমি কিছু করতে পারছি না, তাই আমি আমার পিঠ থেকে পুরো 200 হাত বের করলাম। সাধারণত এটা আমার লিমিট, এর থেকে বেশি হাত বের করতে আমি পারি না। হয়তো সামনে আরও বের হবে, আবার নাও হতে পারে। যাই হোক, সবগুলো হাত আমি কন্ট্রোল করতে পারি না, যদিও 30টা কন্ট্রোল আমার আছে, আর বাকিগুলো ওই 30টাকেই ফলো করে। আমি পুরো 30টা গড হ্যান্ডকে ড্রাকুলার দিকে বাড়িয়ে দিলাম হামলা করার জন্য। যদিও দেখতে হাতের মতো, তবে সেগুলোর সাইজ এক একটা মানুষের সমানই হবে। আর সবচেয়ে বড় ব্যাপার হলো এটা 30 মিটার পর্যন্ত আপাতত যেতে পারে আমার পিঠ থেকে। এর জন্য আমি কিছুটা দূরে থেকে ড্রাকুলাকে আক্রমণ করার চেষ্টা করছি পুরো 200 হাত থেকে, কিন্তু ড্রাকুলা নড়াচড়া করে বেশ ফ্লিপ, ফ্রন্ট ফ্লিপ, লাফ দিয়ে সবগুলো হাতের আঘাত থেকে বেঁচে যাচ্ছে। যদিও অনেকটা সময় পর দুটো হাতের ঘুষি খেয়ে এসেছে, তবে সেই দুটো আঘাতের পরিমাণ যেটা তার শরীরে লাগে, দুটো ঘুষিতে কিছু হয় না, বরং আমার হাতের আঘাতে বিরক্ত হয়ে এক পলকের মধ্যেই ড্রাকুলা আমার সামনে আসলো এবং আমার কপালে একটা টোকা দিল। শুধু একটা টোকাতেই আমি তার মাঠের মাটি খুঁড়তে খুঁড়তে অনেক দূরে গিয়ে পড়লাম। টোকাটা আমার কাছে লুকের শক্তিশালী ঘুষির মতো মনে হচ্ছিল, যদিও তার থেকে ভয়ানক হতো যদি ড্রাকুলা আমাকে ঘুষি মারত। আমি ড্রাকুলার থেকে 30 মিটার অনেক বাইরে চলে এসেছি। এতক্ষণে আমার হাতগুলো আমার পিঠের মধ্যে চলে গেছে। আমি আবার 30টা হাত বের করলাম এবং 30টা হাতের মধ্যে 30টা বিশাল লাইট স্পেল বানালাম, যেটার একটা ড্রাকুলার হোটেল লাগলে হোটেল ধ্বংস হয়ে যাবে। আমি কোনো কিছু পিছিয়ে রাখছি না, বরং সবকিছুই ব্যবহার করছি। আমি আদৌ জানি না আমার ক্ষমতা কতটা, তাই পুরো ক্ষমতা না ব্যবহার করলে জানতে পারবো না। লাইট বল 30টা অনেক বিশাল আকার ধারণ করলো, যেটার কারণে আমার শরীরের অনেকটা ম্যাজিক্যাল পাওয়ার শেষ হয়ে গেছে। ম্যাজিক্যাল স্পেলের কারণে অনেক ম্যাজিক পাওয়ার প্রয়োজন হয়। আমি 30টা লাইট বলকে ড্রাকুলার দিকে ছুঁড়ে মারলাম, যেটা অনেক স্পিডে ড্রাকুলার দিকে যাচ্ছিল। 30টা আলোর বল হয় পুরো আলোর স্পিডে সেগুলো যাচ্ছিল ড্রাকুলার দিকে। ড্রাকুলো সেটা দেখে অনেকটা অবাক হলো, কারণ 30টা বিশাল আলোর বল তার জন্য আটকানো কষ্টকর হবে, কারণ একটা তার প্যালেসের কোথাও লাগলে পুরোটা শেষ। ড্রাকুলা এখানে টাইম স্পেল ব্যবহার করলো, কারণ আমি নিজেই বুঝতে পারিনি 30টা বল হঠাৎ করে উধাও হয়ে গেল। আমি অন্যের টাইম স্পেলে ঢুকতে পারি না, তাই বুঝতে পারিনি কিভাবে করলো ড্রাকুলা। কিন্তু যতদূর আমার জানা, হয়তো ড্রাকুলা সময় আটকিয়ে সবগুলো লাইট বলকে টেলিপোর্ট করেছে অন্য কোথাও, কিংবা ধ্বংস করে দিয়েছে। আমি ড্রাকুলার হাতের তালুতে কিছুটা ক্ষত দেখতে পারলাম। এটা দেখে বুঝতে পারলাম হয়তো সে ধরেছিল একটা লাইট বল। যাই হোক, ড্রাকুলা বলতে লাগলো, খারাপ ছিল না, তোমার সবগুলো হাতের এই লাইট বল দিয়ে তো তুমি পুরো একটা শহর ধ্বংস করে দিতে পারবে। টাইম স্পেল ব্যবহার করেছেন? হ্যাঁ। সেটা না হলে তো পুরো প্যালেস ধ্বংস করে দিতে। আমি নিজেও জানি না এটা এত ভয়ানক হবে। এখানে তেমন কেউ নেই যাতে আমার ক্ষমতা দেখলে সমস্যা, তাই আমি পুরো ক্ষমতাতেই লড়েছি ড্রাকুলার সাথে। এখনো অনেক কিছুই বাকি, অনেক অ্যাঞ্জেল স্পেল আছে যেগুলো আমি ব্যবহার করতে পারবো, তবে এখনো ব্যবহার করিনি। আজকে পরীক্ষা করে দেখা যাক। ড্রাকুলা চেষ্টা করছে না আমাকে হারানোর, বরং সে আমার সবগুলো আক্রমণ শুধু এড়িয়ে যাচ্ছে। আমি জানি এতক্ষণে সে একটা আঘাতেই আমাকে বেহুশ করে দিতে পারত, কিন্তু সে তার ক্ষমতা ব্যবহার করছে না, অপেক্ষা করছে দেখার জন্য। হয়তো আমি কি কি করতে পারি সেটা দেখতে চাচ্ছে সে। আমি হাতে অ্যাক্সোনিয়া বের করে নিলাম এবার। থরের বলা টেকনিক এখানে ভালো কাজে দিতে পারে। যেহেতু অ্যাক্সোনিয়া একটা ডাইমেনশন কাটার ব্লেড, তাই এটা সময়ে আমি স্পেদ ভেদ করে একটা জায়গা থেকে অন্য জায়গায় মুহূর্তের মধ্যেই যেতে পারবো। যাই হোক, সময় এবং স্পেস এর ব্যবহার সঠিক মতো করতে পারলে আমি আরও অনেকটা শক্তিশালী হয়ে যাব। যাই হোক, আপাতত আমি ভেলি এবং বিরুদাকে পিঠের ব্যাগে রেখে দিলাম এবং আমার গড হ্যান্ডের 4টা হাত বের করে পিঠের ডানার আকার দিলাম এবং ডান হাত এবং পায়ের সাহায্যে আমার জেট ক্ষমতা দিয়ে উঠতে লাগলাম। ডানা চাটাকে আমি নিয়ন্ত্রণ করতে লাগলাম আমার ভারসাম্য এবং দিক ঠিক রাখার জন্য। আমি উড়ে অনেকটা উপরে চলে এসেছি। আমার গ্র্যাভিটি শূন্য হলেও আমি নিচের দিকে পড়ছি না। এখন গ্র্যাভিটির উপরে অনেকটা নিয়ন্ত্রণ করতে শিখে গেছি আমি।
হয়তো আরও কিছু হলে আমি ড্রাকুলার মতো উঠতেও শিখে যাব। যাই হোক, আমি ওপরে উঠলাম। অ্যাক্সোনিয়া মূলত অ্যাঞ্জেলদের জন্য তৈরি হয়েছিল। এই তলোয়ারটা মাইকেল আমাকে কেন দিয়েছিল আমি নিজেও জানি না। একজন ডেভিল কিং হওয়ার পর অ্যাঞ্জেলের রাজা আমাকে এই তলোয়ারটা কেন দিবে সেটার উত্তর আমি এখনও মিলাতে পারিনি। এখনও সেটার উত্তর আমার মাথায় ঘুরে বেড়াচ্ছে। যেহেতু অ্যাক্সোনিয়া অ্যাঞ্জেলদের জন্য তৈরি হয়েছিল, তাই এটা আমার জন্য এখন পারফেক্ট হবে। আপাতত আমি অ্যাঞ্জেলদের ক্ষমতা ব্যবহার করছি, যদিও বাকি ক্ষমতাগুলো আমি ব্যবহার করতে পারবো, কিন্তু সেগুলোর ব্যবহার করলে আগ্রহী না আমি। আমি অ্যাক্সোনিয়া হাতে নিয়েছি এবং সেটার ডান হাত দিয়ে ধরে উপরের দিকে তুললাম। ড্রাকুলা নিচে দাঁড়িয়ে আছে। অ্যাক্সোনিয়ার মাঝেও অনেক ক্ষমতা রয়েছে। মূলত এটা অ্যাঞ্জেলদের স্পেলকে 10 গুণ শক্তিশালী করে দেয়। তাই এটার সাহায্যও আমার প্রয়োজন। যেহেতু ড্রাকুলা আগের দুনিয়ায়, এই দুনিয়ায় তার জন্ম হয়নি, তাই তার সাথে আগের দুনিয়ার অস্ত্র দিয়েই লড়তে পারবো। আমি অ্যাক্সোনিয়াকে শক্ত করে ধরলাম। আমার শরীর থেকে বিদ্যুৎ বের হতে লাগলো। বিদ্যুতের এট্রিবিউট নেই কেন? এটা একজনের মধ্যে ক্ষমতা হিসেবে জন্ম নেয়। আমার মধ্যেও বিদ্যুতের কোনো ক্ষমতা নেই, তবে আমার কাছে অ্যাঞ্জেলের ক্ষমতা রয়েছে, যেটার কারণে একটা স্পেল আমি ব্যবহার করতে পারবো, যেটা অ্যাঞ্জেলদের ভয়ানক একটা স্পেল। এই দুনিয়াতে কোনো অ্যাঞ্জেল সেটা ব্যবহার করতে পারবে কি না আমি জানি না, তবে আগের দুনিয়ায় আমি শুনেছিলাম অনেক আগে ডেভিল কিং এবং অ্যাঞ্জেল কিং এর মধ্যে লড়াই হয়েছিল, যেখানে অ্যাঞ্জেল কিং একটা স্পেলেই ডেভিল কিং এর অর্ধেক সেনা শেষ করে দিয়েছিল। স্পেলটার নাম ছিল থান্ডার অফ জাজমেন্ট। অ্যাঞ্জেল কিং এর ব্যবহার করা সেই স্পেলটা এত ভয়ানক ছিল যেটা পুরো মনস্টার ওয়ার্ল্ডের 5 ভাগের 1 ভাগ ধ্বংস করে দিয়েছিল। আমারটা কিরকম হবে সেটা আমি জানি না, তবে দেখা যাক কি হয়। আমার শরীর থেকে থান্ডার অ্যাক্সোনিয়ার মধ্যে যাচ্ছে এবং অ্যাক্সোনিয়া ব্লেডের সামনে একটা ফুটবলের সাইজের মতো থান্ডারের বল তৈরি হলো, যেটার ভিতর থেকে মারাত্মক আকারের বিদ্যুৎ চমকাচ্ছে চারিদিকে। এক একটা থান্ডার কারো শরীরে লাগলে তার শরীর হয়তো রোস্ট হয়ে যাবে এমন মনে হচ্ছে। দেখতে দেখতে অনেকটা ম্যাজিক্যাল পাওয়ার আমার শরীর থেকে চলে গেল। আমিও অ্যাঞ্জেল ক্ষমতা ব্যবহার করতে পারলেও আমার ম্যাজিক্যাল পাওয়ার সীমিত একটা মানুষের সমানই, তাই কয়েকটা স্পেল ব্যবহার করলেই আমার ম্যাজিক্যাল পাওয়ার শেষ হয়ে যায়। আমি ড্রাকুলাকে দেখে বুঝতে পারলাম সে এবার কিছুটা সিরিয়াস হয়েছে, কারণ তার ভাবনার চিন্তায় মনে হচ্ছিল আমি এখন বুঝতে পারছি সে কি ভাবছে। যেহেতু আমি ভাবছিলাম ডেভিল কিং এবং অ্যাঞ্জেল কিং এর যুদ্ধের কাহিনী, হয়তো সে কারণে এই স্পেল নিয়ে ভয় পাচ্ছে সে। টেলিপ্যাথি ক্ষমতাটা ভালো হলেও কিছু সিরিয়াস বিষয় আছে সেটার। মনের সমস্ত কথা শুনলে অনেক ভয়ানক শোনা যায়। যাই হোক, আমি কিছুটা শিওর হয়ে ড্রাকুলার দিকে আমার থান্ডার অফ জাজমেন্ট স্পেল ছুড়ে মারলাম। যদিও অ্যাক্সোনিয়ার মাথায় সেটা একটা ফুটবলের আকার ছিল, কিন্তু সেটা আস্তে আস্তে বিশাল আকার ধারণ করলো। স্পেলটা শুধু বড় হতেই লাগলো। এতটা বড় হয়ে যাচ্ছে আর একটু হলে পুরো প্যালেসের জায়গাটা ধ্বংস হয়ে যাবে। আর সেটা ড্রাকুলার দিকে যাচ্ছে না, বরং এটা এখানেই বড় হবে। বড় হতে হতে এর সামনে এবং ভিতরে যা থাকবে সব ধ্বংস করে দিবে। যদিও জানি বেশি বড় হলে এটা আমাকে এবং প্রিন্সেস এলিনাকেও মেরে ফেলবে। তারপরও আমি ব্যবহার করলাম। আমি চাচ্ছি নিজেই নিজের ক্ষমতাগুলো বের করতে, এতে করে আমি জানতে পারবো কি করতে পারবো আমি। যদিও আমি এখনো আমার সব ক্ষমতা ব্যবহার করিনি, কিন্তু অনেক ম্যাজিক সম্পর্কে আমার জ্ঞান রয়েছে, যেটা ছোট থেকে বই পড়া এবং বিভিন্ন লোকের থেকে শেখা হয়েছে। যদিও কিছু রয়েছে যেগুলো আমি সহজে শিখতে পারি না, আবার কিছু আছে যেগুলো আমি সহজেই শিখতে পারি। বলের আকার আস্তে আস্তে বৃদ্ধি পেতে লাগলো, আর সেটা থেকে ড্রাকুলার হাতে লাল একটা তলোয়ার চলে আসলো। সেটা আমার অ্যাক্সোনিয়ার মতোই উধাও ছিল। আমি বুঝতে পারলাম সেটাই হয়তো ড্রাকুলার ব্লাড সোর্ড লুকারিও। ড্রাকুলা তার তলোয়ার দিয়ে আমার ছোড়া বিশাল লাইটেনিং বলটার মাঝ বরাবর একটা স্লাইস দিল এবং সাথে সাথে পুরো বিশাল লাইটেনিং বলটা দুটুকরা হয়ে উধাও হয়ে গেল। আমি আমার ম্যাজিক সেন্স ক্ষমতা ব্যবহার করতে পারলাম কি হচ্ছে সেটা দেখার জন্য, আর আমার ডান চোখ লাল হওয়ার ফলে আমি দেখতে পেলাম আমার স্পেলের যতটা ম্যাজিক পাওয়ার ছিল সবটা ড্রাকুলার তলোয়ারের মধ্যে চলে যাচ্ছে। আমি বুঝতে পারলাম অ্যাক্সোনিয়ার মতো লুকারিও এক ক্ষমতা রয়েছে ম্যাজিক অ্যাবজর্বার করার। আবার ড্রাকুলা আর থেমে থাকলো না। আমি অবাক হয়ে যাওয়ায় আমার কাছে এসে তার তলোয়ারের হাতল মাথা দিয়ে আমার বুকে একটা আঘাত করলো, আর আঘাতে এত স্পিডে ছিল যে আমি সেটা দেখতেই পারিনি। আর আকাশের উপরে ছিলাম বলে আমি কিছুই করতেও পারিনি। ঠিকমতো উঠতে না পারলে আকাশে কোনো আঘাত সহজে এড়ানো যায় না। যাই হোক, আমি নিচে পড়ে গেছি এবং নিজের মাটিযুক্ত ফ্লোরে ভেঙে আমি অনেকটা নিচে গর্ত হয়ে পড়ে গেলাম। আমার মাথায় রাগ উঠে গেল এবার। যাই হোক, আমি এটা মানতে পারছি না আর। এতক্ষণ ভালো লাগলেও আমি এখন ফ্রাস্ট্রেটেড হয়ে গেলাম। আমি উঠে দাঁড়ালাম। রাগে আমার আগুন অনেক পরিমাণ বৃদ্ধি পেতে লাগলো। আমি জানি ড্রাকুলা অনেক শক্তিশালী, বিশেষ করে সে এই দুনিয়ার মধ্যে জীবিত ব্যক্তিদের মধ্যে সবচেয়ে শক্তিশালী হবেই। শুধু সে নয়, থর, লোকিও সেই রকমই। আমি চাইলেও তাদেরকে হারাতে পারবো না, কিন্তু তারপরও এটা আমি মেনে নিতে পারছি না।
পাওয়ার লেভেল এই দুনিয়ার আগের থেকে কম, কারণ আগের দুনিয়ার সব জায়গায় ম্যাজিক না থাকায় সেগুলো ছিল সেখানকার সবাই শক্তিশালী ছিল। আর এই দুনিয়াতে সকল ম্যাজিক সবার মাঝে ভাগ হয়ে গেছে, যার কারণে আমি বর্তমানে যদি ডেভিল কিংও হয় তাহলে আগের ডেভিল কিংয়ের তুলনায় অনেক ক্ষমতা কিছুই না। সবার জানার পরও আমি রেগে যাচ্ছি, আমার শরীর যাচ্ছে না আর মার খেতে। কত লজ্জাজনক মার খাবো আমি আর। এটাকে টোকাতে আমি শরীরের হেরে যেতে চাই, তাহলে আমার মন কেন সেটা মানছে না। আমি এখনো সেই জায়গায় যেতে পারিনি যেখানে আমার যাওয়া প্রয়োজন। রাগের কারণে আমার শরীরের আগুন এবং উত্তাপ দুটোই বেড়ে গেছে। আমি যদিও শুধু এক পাশে আগুন হয়েছে, তারপরও উত্তাপে আমি আশেপাশের সবকিছু গলতে লাগলো। আমি ডান হাতের অ্যাক্সোনিয়া বাদ দিয়ে হাতে ভীরুদাকে নিলাম। সে উত্তাপ ছিল, আর সাথে ইগ্রাসিলের আগুনের ফলে উত্তাপ আরও বেড়ে গেল। হঠাৎ ইগ্রাসিলের তলোয়ারও গলতে শুরু করলো। প্রথম আমি ভয় পেয়ে গেল, পরে ঠিকই বুঝতে পারলাম আমার ডান হাতের ভীরুদা গলে গেল এবং সেটা আমার ডান অংশের শরীরে লেগে গেল। শুধু তাই না, আস্তে আস্তে আমার শরীরের ড্রাগনদের স্কেল দিয়ে তৈরি লাল একটা আর্মর হয়ে গেল। আমি আর্মরটাকে দেখে অবাক হলাম, কারণ আমার অর্ধেক শরীরই হয়ে গেছে সেটা। অনেকটা নতুন পোশাকের মতো। সব শক্ত বস্তুর মধ্যে একটা হলো ড্রাগন স্কেল, যেটা সহজে ভেদ করা যায় না। ইগ্রাসিলের আগুনে তৈরি স্কেলের আর্মর আমার শরীরে রয়েছে, যদিও বাম পাশের পুরো পরাধীন এখানে। ভয়ানক কোনো স্পেলের মধ্যে পড়লে আমার ডান অংশ বেঁচে গেল, বাম অংশ বাঁচবে না। আমার রাগ এখনও কমেনি। আমি ডান পা দিয়ে একটা কিক করলাম মাটিতে, যেটা আমার আশেপাশের জায়গা ফাটিয়ে দিল। আমি সেই কিকের ভর থেকে আল্ট্রা স্পিডে সামনের দিকে যেতে লাগলাম। সোজা গিয়ে ড্রাকুলার মুখের দিকে আঘাত করলাম। আমি জানি সে আমার মাইন্ড পড়বে এখানে, কারণ আমি যদি অন্য কোনো দিকে আঘাত করার চিন্তা করি তাহলে সেটা সে বুঝে যাবে, আর তার চোখ এতটা ভালো যে সব আঘাতই সে দেখতে পায়। আমি মুখের দিকে ঘুষি দিয়েছি, আর সেটা এড়ানোর জন্য ড্রাকুলা নিচু হয়ে গেছে। আমি আমার ডান হাতের ঘুষির মুঠোয় তালুর দিক নিচের দিকেই রেখেছিলাম। আমি ড্রাকুলার দিকে আসার পূর্বেই অনেকটা অক্সিজেনের ম্যাজিক পাওয়ারকে কন্ট্রোল করে ড্রাকুলার আশেপাশে অক্সিজেন ভরপুর করে দিয়েছি। আর সেই সাথে আমি কার্বন ডাইঅক্সাইড এবং হাইড্রোজেনকে একত্র করেছি, যেটা ড্রাকুলার আশেপাশ দিয়ে গ্যাসোলিনের কাজ করবে। আর বায়ুতেই অক্সিজেনের পরিমাণ বেশি হওয়ায় আমি আমার মুখটা খুলে তালু দিয়ে নিচের দিকে আগুনের ব্যবস্থা করে দিলাম। আমার শরীর থেকে মাত্র কিছুটা আগুন বের হয়েছে, যেটা দিয়াশলের কাঠি থেকে বের হয়, আর এই সামান্য আগুন হয়তো ড্রাকুলা খেয়াল করেনি। যদিও আমি এসব কিছুই চিন্তা করিনি বা করেছি, তাই ড্রাকুলা বুঝতেই পারবে না আমার প্ল্যান কি ছিল। আর সাথে সাথে বুম হয়ে গেল। আমার তালু থেকে সামান্য পরিমাণ আগুন বের হওয়ার ফলে সেটা বায়ুর অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড এবং হাইড্রোজেনের সংমিশ্রণে আগুনের বিস্ফোরক হয়ে গেল। পুরো জায়গাটা ব্লাস্ট হওয়ার আগেই আমি হাতে অ্যাকশন নিয়ে নিলাম, আর সেটা দিয়ে দুটো টেলিপোর্ট হওয়ার চেষ্টা করলাম স্পেসের মধ্যে। আবারও আগের মতোই উপরে বের হলাম, যদিও আমি বিস্ফোরক থেকে বেঁচে গেছি। পুরোটাই আগুনের হওয়ায় আমার ডান অংশের কোনো ক্ষত না হলেও বাম অংশের ক্ষত ঠিকই হবে। আমি উপরে এবার আগুনের সাহায্যে উঠছি না, বরং আমি গ্র্যাভিটির ব্যবহার করে আকাশে স্থির রয়েছি এক জায়গায়। আমি গ্র্যাভিটির নিয়ন্ত্রণ অনেক ভালোই করতে পারছি, তবে এক জায়গা থেকে অন্য জায়গায় উড়ার জন্য আরও প্র্যাকটিস করতে হবে। যাই হোক, আমি আকাশে দাঁড়িয়ে থাকলেও ড্রাকুলা নিচের ভয়ঙ্কর আগুনের মধ্যে থেকে লাফ দিয়ে বেরিয়ে আসলো এবং আমার মুখ তার হাত দিয়ে ধরে ফেললো। আমার বয়স অনুযায়ী তার হাতের কাছে আমার মুখ কিছুই না। আমি তার ডান হাতে অনেকটা ক্ষত দেখতে পেলাম, যেটা আগুনকে হাত দিয়ে এড়ানোর জন্য হয়েছে। আমি বুঝতে পারলাম ড্রাকুলা এখন পুরো সিরিয়াস হয়ে গেছে। আমার মুখকে তার হাত দিয়ে ধরে সোজা মাটিতে অনেক স্পিডে ফেলে দিল। সাথে সাথে মনে হলো আমার ব্রেইন আটকে গেছে। আমি কিছু অনুভব করতে পারছিলাম। মনে হচ্ছিল আমার মুখ সহ মাথা থেতলে গেছে। আমি কিছু দেখতে পাচ্ছি না, কিছু শুনতেও পাচ্ছি না, কিছু অনুভবও করতে পারছি না। আমার মনে হচ্ছে আমার পুরো শরীরই নেই আমার সাথে। আমি শরীর ছাড়া একটা বস্তু হয়ে গেছি, যার শুধু চিন্তা ভাবনা কাজ করছে। কেন জানি আমার মনে হচ্ছে আমি মারা গিয়েছি, কিন্তু এত তাড়াতাড়ি আমি মরতে পারি না। আমার এখনো অনেক কিছুই করার আছে এই দুনিয়ায়, অনেক কিছুই দেখার আছে। আমার সাথে কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। প্রথমত আমি আমার শরীর অনুভব করতে পারছি না, দ্বিতীয়ত আমি কিছু দেখতে পাচ্ছি না, তৃতীয়ত আমি কোনো কিছু শুনতেও পাচ্ছি না। এমন মনে হচ্ছে আমি মারা গিয়েছি এবং আমার দেহ থেকে আমার আসল সত্তা বের হয়ে গেছে। আমি কি করব কিছু বুঝতে পারছি না। মাথায় শুধু একটাই চিন্তা, যেন আমি মারা না যাই। আমার এখনো অনেক কিছুই করার রয়েছে, যেটা আমি না করে মরতে পারি না। কিন্তু মৃত্যু যদি সত্যি লেখা থাকে আমার কপালে, আমার এখন তাহলে সেটা এড়ানোর কোনো উপায় নেই। আমি দেখছি না কোনো উপায়। চারিদিকে অন্ধকার থাকলেও হঠাৎ আমার পিছন থেকে দুটো আলো দেখতে পেলাম। আমি নড়তেও পারছি না।
এমন একটা পরিস্থিতিতে আছি যেখানে বলতে গেলে আমার কোনো শরীর নেই, কারণ আমি শরীরের কোনো অংশকে ফিল করতে পারছি না, তাই আমি নড়তেও পারছি না। তবে পিছনের দুটো আলো সামনের কিছুটা আলোকিত হলো। পিছন থেকে ডান পাশ দিয়ে লাল এবং বাম পাশ দিয়ে নীল আলো আসছে, যেটা আমি বুঝতে পারছি, কারণ আলো আমার সামনেও দেখা যাচ্ছে। আলোর সাহায্যে আমি সামনে দেখতে পারলাম তিনটা শরীর পড়ে আছে, যেগুলো পুরো মৃত হয়ে আছে, তবে তিনজনের চেহারা আমার মতোই। তাদের তিনজনের পাশে নোট লেখা রয়েছে, যেখানে তিনজনের পরিচয় দেওয়া হয়েছে। প্রথম ডান পাশে রয়েছে অ্যাঞ্জেল জ্যাক, মাঝখানে রয়েছে ভ্যাম্পায়ার জ্যাক এবং বাম পাশে রয়েছে ডিমন জ্যাক। তবে তাদের শরীর মৃত হয়ে আছে, একটু নড়াচড়া কিংবা ম্যাজিক পাওয়ার আমি দেখতে পাচ্ছি না সেখানে। যদিও আমি এতক্ষণ ভাবছিলাম আমি মনে হয় অন্ধ হয়ে গেছি, কিন্তু সেটা নয়। জায়গাটা অন্ধকার ছিল, যদিও আমার পিছনের আলোতে আমি আশপাশ দেখতে পাচ্ছি। তবে আমার নিজের শরীরে আমি দেখতে পাচ্ছি না, কারণ আমি চোখ নিচের দিকে নামাতে পারছি না। মাথা স্থির রেখে যেভাবে চোখ ঘুরিয়ে দেখতে হয়, ঠিক সেভাবেই দেখতে হচ্ছে আমাকে। আমি জানি না আদৌ আমার শরীর আছে কি নাই, আর আমি কোথায় সেটাও আমি জানি না। দেখার মতো শুধু এই তিনটা শরীর এবং পাশে লেখা তাদের নাম। আমি বুঝতে পারলাম তাদের ক্ষমতার পাওয়ার আমার শরীরের মাঝে, তারা আর জীবিত নেই, যেমনটা আগের দুনিয়ায় ছিল। তবে জায়গাটা কি সত্যি আমার শরীরের ভিতরে নাকি সেটা বুঝতে পারছি না, নাকি ড্রাকুলা কোনো মাইন্ড স্পেলের মাধ্যমে আমাকে ফেলে দিয়েছে। যেটাই হোক, আমি কি করব বুঝতে পারছি না। আমি এটুকু শিওর এখানে আমার শরীর নেই, না হলে আমি নিয়ন্ত্রণ করে নড়তে পারতাম। তাহলে কি আমি এখানে বন্দি থাকবো এভাবেই? হঠাৎ একটা আওয়াজ শুনতে পেলাম, যেটা আমাকে বলতে লাগলো, স্বাগতম জ্যাক। কে আপনি? আমি কেউ না। এটা কোনো কথা? আপনি কথা বলছেন আমার সাথে, অবশ্যই কেউ তো হবেন। আমাকে তোমার ব্রেন ভাবতে পারো, যেভাবে তোমার সকল জ্ঞান আবদ্ধ রয়েছে, আর এই জায়গাটা তোমার জ্ঞানের লাইব্রেরি। এটা কিরকম কথা? আমার ব্রেন কিভাবে আমার সাথে কথা বলতে পারে? অনেক কিছুই সম্ভব হয়েছে এখন। যাই হোক, আসল কথায় আসা যাক। প্রথমে বলেন, আমি এখানে আসলাম কিভাবে? আমি কি মারা গিয়েছি? না, তুমি মারা যাওনি, কিন্তু তোমার শরীর ড্রাকুলার যে আঘাত সহ্য করতে পারবে না, সেটা ড্রাকুলার রাগে তোমাকে করতে যাচ্ছে। তাই তোমাকে মারার পূর্বেই আমি তোমার কনসিয়াসনেস, চেতনাকে এখানে নিয়ে আসি, যার ফলে তোমার শরীরের সাথে আপাতত তোমার কোনো সম্পর্ক নেই। বুঝতে পারছি না আমাকে এখানে আনার কারণ কি তাহলে। দেখো, তুমি হয়তো জানো না, বাট কিছু জিনিস আছে যেটার জন্য তোমার ব্রেইনের মধ্যে থাকলেও সেটা তোমার চেতনার কাছে পৌঁছায় না, আর সেটা পৌঁছানোর জন্য আমি তোমাকে এখানে এনেছি। কিরকম তথ্য? প্রথমত, তোমার জন্ম হয়নি এই দুনিয়াতে, বরং তোমার কনসিয়াসনেস বা চেতনা যেটাই বলো, সেটা একটা মৃত মানুষের শরীরে ট্রান্সফার হয়েছে। মানে কিছুই বুঝতে পারছি না। আমি এখানে জন্ম নেইনি মানে? বুঝিয়ে বলেন ভালো করে। এই দুনিয়াতে 5টা লেজেন্ডারি বই ছিল, যেটার মধ্যে অসীম ক্ষমতা লুকিয়ে ছিল, কিন্তু কেউ জানতো না বইগুলোর মধ্যে কী ছিল। অনেকে খোলার চেষ্টা করেও সেটা খুলতে পারেনি কখনো। এখন আসা যাক তোমার আম্মার ঘটনায়। বিয়ের প্রতি আলাদা একটা নেশা ছিল তার ছোটকাল থেকেই, আর এই 5 লেজেন্ডারি বইয়ের একটা বই তখন ইগদ্রোলিয়াতে ছিল, যেটার মধ্যে ছিল তোমার মানস সত্তা। অবশ্য সবচেয়ে দুর্বল সত্তার মধ্যে এটা ছিল একটা, যেটা কোনো ম্যাজিক ব্যবহার করতে পারতো না, ঠিক আগের দুনিয়ার মতোই। কারণ তোমার 5 সত্তার মধ্যে মানুষেরটা ম্যাজিক ব্যবহার করতে পারতো না। তোমার বাবা আর তোমার আম্মার বিয়ের পর তোমার বাবা ওই বইটা তোমার আম্মাকে দিয়েছিল গিফট হিসাবে, তবে সে সেটার সিল খুলতে পারেনি। এভাবে দেখতে দেখতে তোমার বোন হলো দুটো, এবং আরেকটা ছেলে জন্ম নিল। তবে সেই ছেলেটার 5 বছরের কিছুটা আগে 802 নং শহরের কিছু লোকেরা মিলে তাকে হত্যা করে ফেলে। আর তখনই একটা মিরাকেল ঘটে, যেখানে তোমার আম্মার কাছে থাকা সেই বইটা উড়ে চলে আসে যেখানে সেই ছেলের মৃত শরীর পড়েছিল, এবং সাথে সাথে বইয়ের সিল খুলে তোমার মানস সত্তা সেই ছেলেটার শরীরে ঢুকে যায়। যেহেতু ছেলেটার শরীরে তার নিজের সত্তা আর ছিল না, তাই ছেলেটার শরীর তোমার হয়ে যায়। সবচেয়ে আজব করার বিষয় হলো, ছেলেটার চেহারা একদম তোমার মতোই ছিল এবং তার নামও জ্যাকি ছিল। তাই তুমি তোমার নিজের জীবন পেয়ে যাও একটা 5 বছরের ছেলের শরীরে। তবে সমস্যা ছিল, তোমার মানস সত্তার মধ্যে তোমার কোনো স্মৃতি ছিল না, কোনো ম্যাজিকও ছিল না। এজন্য তুমি সবকিছু ভুলে যাও এবং কোনো ম্যাজিক ব্যবহার করতে পারো না, ঠিক পৃথিবীর মানুষের মতোই। তাহলে বলতে চাচ্ছ আমার এই দুনিয়াতে জন্মই হয়নি? হ্যাঁ, যেহেতু ছেলেটার মৃত শরীরে তোমার মানস সত্তা প্রথমে জায়গা করে নিয়েছিল, এজন্য তোমার সমস্ত ক্ষমতা তোমার সেই সত্তার ক্ষমতা অনুযায়ী দেখা যায়। তাছাড়া মৃত ছেলেটার কিছু এবিলিটিও তুমি অর্জন করেছিলে। আচ্ছা, আপনি বলতে চাচ্ছেন আমি এই দুনিয়াতে আমার সত্তার জন্যই আসতে পেরেছি? হ্যাঁ, দুনিয়াকে ধ্বংস করে নতুন করে তৈরি করা স্পেলটা শুধু তুমি নিজেই ব্যবহার করতে পারতে।
আর সেটার সুযোগ নিয়ে জেসি তোমার শরীরে প্রবেশ করে সেটা ব্যবহার করে। স্পেলটা ব্যবহারের জন্য কিছু মারাত্মক ক্ষতিও হয়। কীরকম ক্ষতি? প্রথমত, স্পেলটা তোমার শরীর ব্যবহার করতে পেরেছিল কারণ তোমার মধ্যে 5টা সত্তা ছিল, আর ইতিহাসে এটার উল্লেখ ছিল যেখানে 5টা সত্তার একজন আসবে, সে কিনা পুরো 11 দুনিয়াকে একত্র করে নতুন একটা দুনিয়া তৈরি করবে, আর সেটার জন্য এই লোকটার নিজের শরীরকে পরিত্যাগ করতে হবে। মানে 5 সত্তার শরীর থাকবে না, সেই শরীর ধ্বংস হয়ে যাবে এবং 5 সত্তা 5টা বইয়ের মধ্যে সিল হয়ে নতুন দুনিয়ায় বিভিন্ন অংশে ছড়িয়ে যাবে। তার মানে জেসি আমার শরীরে ঢুকে যে স্পেলটা ব্যবহার করেছে সেটার কারণে আমার শরীর ধ্বংস হয়ে গেছে? হ্যাঁ, অবশ্যই। স্পেলটা অ্যাঞ্জেল ডেভিল পাওয়ারের সমন্বয়ে ছিল, যার কারণে সেই শরীর ধ্বংস হয়ে নতুন একটা ম্যাজিকের তৈরি হয়েছিল, যেটার নাম গড হ্যান্ড। গড হ্যান্ড তাহলে আমার শরীরের বিনিময়ে তৈরি হয়েছে? হ্যাঁ। তবে গড হ্যান্ডকে পুরোপুরিভাবে ব্যবহার করতে পারবে না যতদিন না পর্যন্ত তোমার কাছে ডেভিল সত্তার ক্ষমতা না আসে, কারণ গড হ্যান্ড তৈরি হয়েছিল ডেভিল এবং অ্যাঞ্জেলের ম্যাজিক পাওয়ার থেকে। আচ্ছা, বুঝতে পারলাম। তবে আমার 3 সত্তা এখানে মৃত হয়ে পড়ে আছে কেন? এগুলোর মধ্যে জীবন নেই? তবে এগুলো তোমার কাজে আসতে পারে যদি এখানের একটা সত্তা আগের মতো তোমার এই শরীরের উপরে কোনো ভেদ ফেলতে পারে। তবে সবচেয়ে আনন্দের ব্যাপার হলো তুমি এইসব শরীরের ব্যবহার করতে পারবে কিভাবে? আমার তো একটা শরীর আছেই। একটু আগে হয়তো ইগ্রাসিলের ক্ষমতাটা দেখতে পেরেছ, যেটা তোমার ডান অংশে ড্রাগন স্কেল আর আর্মর তৈরি করেছিল। হয়তো আগের দুনিয়ার বডি ট্রান্সফরমেশনের কথাও মনে আছে তোমার, যেখানে সবাই স্বাভাবিক মানুষের মতো দেখতে ফর্ম নিয়ে পড়তো এবং নিজের আসল মনস্টার ফর্মেও যেতে পারত। তবে এই দুনিয়ায় যেটা কাজ করে না। যদিও জেসি সেটা কিভাবে করেছে আমি জানি না, তবে এই 3টা শরীরের মাধ্যমে তুমি নিজেও 3টা ফর্মে আসতে পারবে। সেটা কিভাবে? এতদিন তুমি মানুষের সত্তায় শরীর ব্যবহার করেছিলে, যেটা এতদিন তোমার ডিমেন, ভ্যাম্পায়ার এবং অ্যাঞ্জেল সত্তার ক্ষমতা ব্যবহার করেছিল। তবে তুমি যে কোনো সময়ে তোমার সত্তার শরীর চেঞ্জ করতে পারবে। তোমার 4 সত্তার মধ্যে 3টাই মৃত রয়েছে আপাতত। তবে যে জ্যাকের শরীরে তুমি আপাতত রয়েছ সেটার মধ্যে তোমার মানুষ সত্তার চেতনা জীবিত রয়েছে, আর সেই চেতনার মধ্যে তোমার ডিমন, ভ্যাম্পায়ার এবং অ্যাঞ্জেলের চেতনা যোগ হয়েছে, যার কারণে তুমি আগের সব স্মৃতি মনে করতে পেরেছ। তাহলে আপনি বলতে চাচ্ছেন আমি আমার সত্তার যে কোনো রূপে আসতে পারবো এখন? হ্যাঁ। তবে সেটা তোমার এই শরীরের 4 সত্তার শরীর চয়েস করার উপর নির্ভর করবে। 4 শরীর? হ্যাঁ। উপরে তাকাও। আমি উপরে চোখ উঁচু করে তাকালাম। উপরে একটা শরীর দাঁড়িয়ে আছে, যেটার পাশে লেখা রয়েছে মানুষ জ্যাক। আমি বুঝতে পারলাম আমার 4 সত্তার শরীর এখানে পড়ে আছে। এখন শুভ্র তাদের শরীর চয়েস করলেই আমি একটা আলাদা ফর্মে যেতে পারবো। তবে আমি সেটা সম্পর্কে শিওর না। আমি সত্তার শরীর বদলাবো না। বদলাবো কিভাবে? যেটার জন্য তোমার শুধু ভাবতে হবে। আমি তোমাকে এভাবে জোর করে এনেছি, এজন্য তোমার নিজস্ব শরীর উপরে ঝুলে আছে। কিন্তু তুমি নিজে থেকে এখানে আসলে সেই সত্তার শরীরে তুমি থাকবে, সেটার মধ্যেই তুমি এখানে আসবে এবং তখন তুমি এখানে ইচ্ছেমতো নড়তে পারবে। কিন্তু এখানে আসবো কি করে আমি? এখানে আসার জন্য শুধু তোমার চেতনাকে ট্রান্সফার করবে, আর এখানে এসে তুমি দেখতে পারবে বাকি 3টা শরীর এখানে পড়ে আছে। তখন যে কোনো একটা শরীর হাত ধরলেই তুমি সেটায় ঢুকে পড়বে এবং অন্যটা এখানে শুয়ে যাবে। ও, আরও কিছু কথা বলে নিলাম আমার ব্রেইনের সাথে। অবশ্য এত কিছু একটা ব্রেইন তার চেতনার বলতে পারে সেটা আমি জানতাম না। অনেক কিছুই আমার জন্য নতুন, তারপরও আমি নতুন কিছু শিখতে পেরে অনেক আনন্দিত। তবে আমি এখনও ভালো করে বুঝতে পারিনি আমার ব্রেইন আমাকে কি বলল তা। তবে কিছুটা হলেও আমার মাথায় ঢুকেছে, আর সেটা হলো আমি এই দুনিয়ায় জন্ম নেইনি, বরং বই থেকে মৃত জ্যাকের শরীরে আমার মানব সত্তার চেতনা বা কনসিস্টেন্স ঢোকার ফলে আমি এই দুনিয়ায় এসেছি। অনেকটা বলা যায় আমার এই দুনিয়াতে আসাটা অনেকটা ড্রাকুলা, থর এবং লোকির মতোই। বিষয়টা আগের দুনিয়া সম্পর্কে আমার স্মৃতি না থাকলে অনেক গুরুতর মনে হতো। তবে এখন এটা খুবই স্বাভাবিক। আমি আমার শরীরে আবার ফিরে আসলাম, যদিও আমি এতক্ষণ আমার শরীরের মধ্যেই ছিলাম। তবে আমার চেতনা আমার ব্রেইনের মধ্যে ছিল, যেটার কারণে আমার শরীর এতক্ষণ আমার নিয়ন্ত্রণের বাইরে ছিল। তবে আমার চেতনা আমার ব্রেইন থেকে বের হওয়ার পরে আমি আবার আমার শরীরের নিয়ন্ত্রণ ফিরে পেয়েছি, যদিও আমার শরীরের অবস্থা অনেক বাজেহাল ছিল। আমার মাথা পিছন থেকে ফেটে গেছে, যেটা দিয়ে অনেক রক্তক্ষরণ হয়েছে। তবে ড্রাকুলা আমাকে হিল করে দিয়েছিল, যার কারণে আমার বেশি ক্ষতি হয়নি। তবে একটা জিনিস হয়ে গেছে, যতক্ষণ আমি আমার ব্রেইনের মধ্যে ছিলাম। আমাকে মাটিতে ফেলার পর আমি নাকি বেহুশ হয়ে গিয়েছিলাম। অবশ্য আমার চেতনা আমার ব্রেইনের মধ্যে থাকায় আমি এসবের কিছুই জানি না। এর মধ্যে আমি বেহুশ হয়ে যাওয়ার ফলে ড্রাকুলা আমাকে মারতে গিয়েছিল আর তখন প্রিন্সেস এলিনা ড্রাকুলাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু সেটা সলভ হয় না, কারণ ড্রাকুলা তার উপরে গ্রেভিটি স্পেল ব্যবহার করে।
আর সেটার ফলে প্রিন্সেস কিছুই করতে পারেনি, যার ফলে সে ড্রাকুলার প্রস্তাবে রাজি না হয়ে অন্য উপায় দেখে নেয়। অবশ্য প্রিন্সেস মিথ্যে কথা বলে ড্রাকুলাকে ধোঁকা দিবে এটা হতে পারবে না। এজন্য আমার চোখের সামনে একটা ব্লাড কন্ট্রাক্ট করলো, যেটা একটা অদৃশ্য কাগজ চলে আসলো ড্রাকুলার হাতে, যেখানে প্রিন্সেসকে তার হাতে কেটে কিছুটা রক্ত ফেলতে হলো। পৃথিবীতে স্বাক্ষরের ব্যবহার করা হতো, তবে ভ্যাম্পায়ার কিংবা অন্য মনস্টাররা ব্লাড কন্ট্রাক্ট ব্যবহার করে, যেটা রক্তের মাধ্যমে করতে হয়। এতে করে যে কোনো চুক্তি অমান্য করলে চুক্তির প্রদত্ত শাস্তি ভোগ করতে হবে। যেই হোক না কেন, আমি প্রিন্সেসের শাস্তি সম্পর্কে জানি না, কিন্তু কন্ট্রাক্ট সাইন করার সময় সেটা আমি দেখতে পারিনি, কারণ কন্ট্রাক্টে কি লেখা সেটা তারা দুজনেই দেখতে পারবে। যাই হোক, প্রিন্সেস আর 3 ফোঁটা ব্লাড পড়লো কাগজের উপরে, সাথে সাথে সেটা জ্বলতে লাগলো, আগুনে পোড়ার মতো পুড়তে লাগলো, কিন্তু কোনো ছাই হলো না, বরং আবারও অদৃশ্য হয়ে গেল। আমি তাকিয়ে রইলাম সেদিকে, কিন্তু লাভ হলো না। কিছুটা আগে কি হয়েছে সেটা ড্রাকুলাই আমাকে তার টেলিপ্যাথিক ক্ষমতার মাধ্যমে বলেছে। সে শুধু অন্যের মনের কথা শুনতেই পারে না, বরং নিজে মনে মনে অন্যের সাথে কথা বলতে পারে। জিনিসটা অসাধারণ। তবে এরকম ক্ষমতা না থাকাই ভালো, কারণ আমি ড্রাকুলাকে দেখেই বুঝতে পারছি তার লাইফে ফান বলতে কিছুই নেই, কারণ সবকিছু সে আগে বুঝে যায় কি হবে, তাই সে কোনো কিছুতে আগ্রহী হয় না। ব্লাড কন্ট্রাক্টের ফলে প্রিন্সেস বেহুশ হয়ে গেল। ব্লাড কন্ট্রাক্ট অনেক মারাত্মক একটা ম্যাজিক। এটার মাধ্যমে একজন তার ক্ষমতা আরেকজনের মধ্যে ট্রান্সফার করতে পারে, তবে সেটা এক গোত্রের হতে হবে, আর এটা শুধু মনস্টার গোত্রের উপরেই কাজ করে। আমি জানি না কীরকম কন্ট্রাক্ট প্রিন্সেসের সাথে ড্রাকুলা করেছে, তবে সেটা অনেক পাওয়ারফুল ছিল, যেটা প্রিন্সেসের বেহুশ হওয়া দেখেই বুঝতে পেরেছি। যাই হোক, আমি তার বেহুশ হওয়ার সময়ই তার পাশে গিয়ে তাকে ধরতে গিয়েছিলাম, কারণ সে নিচে পড়ে যাচ্ছিল। আমার কাছে আল্ট্রা স্পিড থাকায় বেশিক্ষণ লাগলো না তার কাছে পৌঁছাতে। ড্রাকুলা কিছু আমাকে বলতে চেয়েছিল, তবে আমি সেটা না শুনেই প্রিন্সেসকে কোলে নিতে গেলাম, কিন্তু সেটা করার পূর্বেই দূর থেকে আমার শরীরে বিশাল কারেন্টের মতো শক লাগলো। সেটা প্রিন্সেসের শরীর থেকে বের হয়েছিল। আমিও চিন্তা করেছিলাম সে হয়তো নিচে পড়ে যাবে, কিন্তু সেটা আর হলো না, বরং সে হাঁটু সমান উচ্চতায় চিত হয়ে ভাসতে লাগলো। সে পুরো বেহুশ হয়ে আছে সেটা আমি বুঝতে পারছি, কিন্তু এভাবে কাউকে হাওয়ায় উঠতে আমি কখনোই দেখিনি। হয়তো গ্রেভিটি ম্যাজিক হবে ড্রাকুলার। দর্শক বন্ধুরা, গল্পটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আপনার মন্তব্য। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, আর যারা আগেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক বন্ধুরা, গল্পটি আপনার বন্ধু এবং বান্ধবীর সাথে অবশ্যই শেয়ার করবেন। সম্ভব হলে এই ভিডিওটি আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন। দর্শক বন্ধুরা, আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। রমজান মাস হওয়ার কারণে গল্প বানাতে একটু সমস্যা হয়, রোজা রেখে রাতের বেলা রেকর্ডিং করা একটু সমস্যার বিষয়। আশা করি এই বিষয়টা আপনারা উপলব্ধি করতে পারবেন, তার জন্য আমাকে ক্ষমা করবেন। আগামী মাস থেকে, মানে রমজান শেষ হওয়ার পরে অবশ্যই নিয়মিত গল্প পাবেন ইনশাআল্লাহ।